সুপ্রিয় দর্শক, স্বাগত ওএসিস এই সময়। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সুলতানা কামাল, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আজকে স্বাভাবিকভাবে আমরা আলোচনা করব। আপনি জানেন যে দুইটি ঐতিহাসিক বলছি আমরা রায়ের ক্ষেত্রে, শিশু হত্যা রাজন এবং রাকিব, খুব অল্প দিন, একটি মাত্র 10 কার্য দিবস, একটি 16 কার্য দিবসের মধ্যে রায় পেয়েছি আমরা। নিশ্চয়ই দেশবাসী সন্তুষ্ট যে এমন একটি হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ তোলপাড় এবং যেভাবে তাদেরকে খুন করা হয়েছে সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবরটা প্রথম প্রচার হয়। তা আমরা সরকার, বিচার বিভাগ, পুলিশ সবাইকেই এইটা ধন্যবাদ দিতে চাই। কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই যে এই যদি দুটি হত্যাকাণ্ডের বিচার করতে পারা গেল, তার অন্যদের ক্ষেত্রে কি হয়? আপনি আপনার অবস্থান থেকে এই দুটি বিচার এবং একই সঙ্গে শিশু হত্যাকাণ্ডগুলোকে কীভাবে দেখেন? ধন্যবাদ প্রণব। এই বিষয়ে কথা বলতে গেলে নানাভাবে বিষয়টাকে কিন্তু ব্যাখ্যা করা যায়, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো, যে কথাটা দিয়ে আপনি শুরু করেছেন, যে এটা আমরা বলছি একটা ঐতিহাসিক ঘটনা, যে আমাদের দেশে এত অল্প সময়ের মধ্যে, কিংবা আমরা যদি বলি একটা যৌক্তিক সময়ের মধ্যে, দুটো হত্যাকাণ্ডের রায় আমরা পেয়েছি। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা রায়টা পেয়েছি। আর অনেকগুলি ঘটনা ঘটেছে যেগুলির রায়ের ব্যাপারে আমরা মোটেই নিশ্চিন্ত নই, যে কবে সেই বিচার প্রক্রিয়া শুরু হবে, কবে সেই বিচার শেষ হবে, কবে রায় আসবে। রায় মৌখিকভাবে পেলে সেটা আবার লিখিত রায় কবে পাবো, সেটা কার্যকর করার প্রক্রিয়ার মধ্যে আরও কত বাধা আসবে, এগুলি নিয়ে সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি। প্রথমে এই কথাটা বলি যে বাংলাদেশে এই যে শিশু হত্যার ঘটনাগুলি ঘটলো, এই বছরই তো 5টা শিশু এরকমভাবে মারা গেল আমাদের যে হিসাব আছে। আর এছাড়া প্রচুর শিশু নানাভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত হতেই থাকছে। তাদের অনেকে বিচার চাইছে, অনেকে বিচার চাইছেও না, বিচার চেয়ে বিচার পাচ্ছে না, এরকম অবস্থার মধ্যে রয়েছে। তো একটা দেশে যখন এরকমভাবে শিশু হত্যার প্রকোপ দেখা দেয়, তখন বুঝতে হবে নানা আরও আনুষঙ্গিক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলি মিলিয়ে বলতে পারি যে সমাজে সাংস্কৃতিক একটা অবক্ষয় ঘটেছে, একটা নৈতিক অবক্ষয় ঘটেছে। নয়তো এরকমভাবে শিশুদের উপরে অত্যাচার করে কিভাবে? বিশেষ করে যেই দুটো ঘটনা নিয়ে আমরা এখন আলোচনা করছি, কিংবা আজকে আমাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাকিব এবং রাজনের ঘটনা, যে এরকম নিষ্ঠুরভাবে, এরকম নিকৃষ্ট উপায়ে কি করে মানুষ শিশু হত্যা করতে পারে। আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে আমাদের কত বড় গর্ব রয়েছে প্রণব। আমরা আমাদের সমস্ত আন্দোলনের, আমাদের সমস্ত সংগ্রামের যে অর্জিত ফসল, সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারিতে, মানে আমাদের ভাষা আন্দোলনের, এবং সেই গানের কথা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। সেই গানে কিন্তু একটা লাইন আছে যে শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। তার মানে সেই সময় কিন্তু আমরা এই কথা বলেছি না, যে শিশু হত্যা যদি কোথাও হয়, শিশু হত্যা যদি হয়, তাহলে সেই বিক্ষোভে যেন বসুন্ধরা কেঁপে ওঠে। তো সেটা তো আমাদের হৃদয়ে থাকার কথা, আমাদের ধারণ করার কথা। সেই জাতি আমরা, সেই মানুষই, কোনো বাইরের লোক সেটা করে যাচ্ছে না, কোনো বর্গী এসে করে যাচ্ছে না, কোনো বাইরের দস্যু এসে করছে না, কোনো ঔপনিবেশিক সময়ের কথা আমরা বলছি না। আমাদের মুক্তিযুদ্ধ করে অর্জন করা স্বাধীন দেশে আমাদেরই মানুষ দিয়ে, আমাদেরই প্রতিবেশী দিয়ে, আমাদেরই চেনা লোক দিয়ে, যার সঙ্গে আমার বাচ্চাটা কাজ করেছে, সেই মানুষগুলিকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটছে। তার মানে কত বড় একটা অবক্ষয়ের ব্যাপারের মধ্যে আমরা রয়েছি। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমরা কিভাবে দেখছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা সময়। শিশুদের এই ঘটনাগুলি দেখা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, আমাদের জন্য একটা বিক্ষুব্ধ হওয়ার একটা ব্যাপার এগুলি। এবং সবচেয়ে বড় কথা, যখন আমরা দেখি যে এই সমস্তর আর বিচার সেরকম হয় না। আমি যে দুটি ঘটনা দেখি, আমরা এই খুশির খবর বলছি, কিন্তু একই সঙ্গে রাজনের হত্যা মামলার রায় যখন কালকে ঘোষিত হচ্ছিল সিলেট আদালতে, ওই আদালতেই 1 বছর আগে আরেকটি হত্যাকাণ্ডের বিচার প্রার্থী পিতাও ছিল, যিনি পত্রিকা আজকে প্রকাশিত হয়েছে খবর, ওনার উক্তি দিয়ে যে আমার কাছে তো ভিডিও নাই। তার মানে রাজন হত্যার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছিল, তারপরে বিচার হয়েছিল। আজকে যদি আপনি গণমাধ্যমে দেখেন, ঢাকায় আদাবরে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছিল শিশুর, তার গত বছর চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু বিচার কাজটা ঠিক এই যে বিচারটা হলো এখানে, সেই জন্য বলছিলাম যে অনেক দিক থেকে এই বিষয়টাকে দেখা যায়। আবারও বলে নেই, নয়তো হয়তো একটা ভুল বোঝাবুঝি হতে পারে, যে হ্যাঁ নিশ্চয়ই এটা যে বিচার হয়েছে সেটার জন্য আমরা সন্তুষ্ট, এবং আমরা আশা করব যে এই বিচারটা এমন একটা প্রভাব রাখবে সমাজে, যেখানে অপরাধ প্রবণ মানুষেরা চিন্তা করবে
যে আমরা যদি কোনো অপরাধ করি আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এরকম একটা কঠোর শাস্তি আমাকে ভোগ করতে হতে পারে। এটাই তো বিচারের উদ্দেশ্য থাকে। কিন্তু একই সঙ্গে চিন্তা করে দেখেন যে এখানটায় কত বড় একটা সামাজিক আন্দোলনের মতন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, তার ফলে এই ঘটনাগুলি ঘটলো। হ্যাঁ, তো একটা দেশে, যে দেশকে আমরা গণতান্ত্রিক বলছি, যে দেশকে আমরা বারবার দাবি করছি যারা দেশ পরিচালনা করছেন, যে এখানে আইনের শাসনের কোনো সমস্যা নাই, এখানটায় কোনো ধরনের এমন অনিয়ম হয় না যেখান থেকে বিচার কার্য প্রভাবিত হতে পারে, সেই জায়গায় মানুষজনকে এরকম ভাবে একটা বিরাট বড় আন্দোলনের মধ্যে দিয়ে এই বিচারটা পেতে হলো কেন? আমি গতকাল যে খবরটা দেখছিলাম, সেখানে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল যিনি আছেন মাহবুবে আলম ভাই, আমি তো ভাই ডাকি তাকে, আমাদের অত্যন্ত কাছের লোক, একসঙ্গে আমরা আন্দোলন করেছি, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে কাজ করেছি, বহুদিনের আমাদের সহকর্মী সহযাত্রী। তিনি যখন বসে বলছেন যে এইটা জনমতের চাপে এই বিচারটা এত তাড়াতাড়ি চাপ দিতে হয়েছে, হ্যাঁ, এই চাপটা কেন হবে? একটা সমাজের মধ্যে এই ধরনের চাপের প্রয়োজন হবে কেন? আইন তো তার নিজস্ব গতিতে চলবে, এবং যেখানে শিশু হত্যার মতন একটা জঘন্য অপরাধ ঘটেছে সেইটার বিচার তো সময়ের মতো হতেই হবে। সেখানটায় অন্য যে কোনো ধরনের চাপ, সামাজিক আন্দোলন, কারণ কথায় কথায় কিন্তু আমাদেরকে একসময় বলা হয় যে আপনারা একটা আন্দোলন গড়ে তুলুন, আপনারা জনমত গড়ে তুলুন, তখনই আমরা এই বিচারটা করতে পারবো। আবার যখন আমরা জনমতও করতে যাই, যখন আন্দোলন করতে যাই, সেটা যদি আবার তাদের পছন্দ মতন না হয়, তখন কিন্তু আমরা সেটার জন্য সমালোচিত হই। শুধু সমালোচিত না, মাঝে মাঝে আমাদের উপর বেশ মানে রীতিমতো ক্রুদ্ধই হন তারা, বিক্ষুব্ধ যারা হন। তো আসলে জনগণ, সরকার, রাষ্ট্র, আইন ব্যবস্থা, এগুলি সম্পর্ক তো এরকম হওয়ার কথা না। আবারও বলছি যে আইন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা হবে যেটা তার নিজস্ব গতিতে, নিজস্ব ধারায় চলবে, এবং সেখানে ন্যায্যতা সবচেয়ে বড় ব্যাপার থাকবে, যাতে করে কারুর মনে করতে না হয় যে আমার তো প্রভাব নাই, আমার তো টাকা পয়সা নাই, আমার পিছনে তো কোনো মানুষ নাই, সেজন্য আমি বিচার পাবো। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই এই রাজন হত্যা মামলা, সিলেটের ঘটনাটা। সেখানে একটি ঘটনা ঘটেছে যে আমরা দেখলাম যে 4 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 2 জন কিন্তু আসামি পলাতক। এবং আপনি জানেন যে কামরুল নামে যে মূল অভিযুক্ত, যে যাকে সৌদি আরবে চলে গিয়েছিল পুলিশের সহায়তায়, এবং ওখানে সাধারণ মানুষ তাকে আটকিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে, আমরা সেখান থেকে নিয়ে বিচার করলাম। কিন্তু ওই সিলেট থেকে যে 2 জন চলে গেল পলাতক আছে, এখনো তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারল না। আর আমি যদি রাকিবের হত্যায় আপনাকে বলতে চাই যে ঘটনায় অভিযুক্ত, যে তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সে কিন্তু তার ছেলেকে নিবৃত্ত করে নাই, এবং বিচারে কিন্তু ওই বিউটি বেগম কিন্তু খালাস পেয়েছে। একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে বিষয়গুলি নিয়ে আমরা বারবার কথা বলি, যে যখন মামলা দায়ের করা হয় সেখানেও কিন্তু সঠিক ধারা অনেক সময় দেয়া হয় না। কালকে যে কথাটা এসেছে যে বিউটি বেগমের বিরুদ্ধে কিন্তু 302 ধারা টিকবে না, কারণ 302 ধারাতে হচ্ছে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, যে পরিকল্পনা করে হত্যা করার উদ্দেশ্য নিয়ে তাকে আঘাত করা হয়েছে সেরকম। তো বিউটি বেগম মানে ব্যক্তিগতভাবে তো সেটা করেনি, সেখানে যদি তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের প্ররোচনা কিংবা হত্যাকাণ্ডতে সহযোগিতা করা সেটা যদি আসতো সেরকম ভাবে, হয়তো চার্জশিটটাও ঠিক মতন এখানটা হয়নি। তো এই কাণ্ডগুলি কেন ঘটানো হয়? কারণ আমরা জানি, আবারও বলছি এবং প্রশংসার জন্য এই কথাটা বলছি, যে যারা ফৌজদারি আইন নিয়ে কাজ করেন সেই পুলিশ সদস্যরা কিন্তু অনেক সময় অনেক আইনজীবীর থেকে অনেক ভালো মতন আইন জানেন তারা, কিন্তু ফৌজদারি আইনের ছোটখাটো ব্যাপার। কিন্তু এই যে আইনের ফাঁক ফোকরগুলি কোথায় না কোথায় কাজ করে ফেলে, কেন কাজ করে সেটা যখন আমরা ভালো মতন বুঝতে না পারি, স্বচ্ছতা যখন না থাকে, তখনই মানুষ সন্দেহ করতে থাকে যে এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে, এটার পিছনে কোনো দুর্নীতি কাজ করেছে, এটার পিছনে কোনো প্রভাব কাজ করেছে, যে কোনো না কোনো কিছু এই বিষয়টাকে একটা অন্যভাবে বলতে চাই। এই যে আমরা মাহবুবে জেনারেল যেটা বলছেন যে জনমতের চাপে ঘটনাটা হয়েছে, জনমতের চাপে বিচার কার্যের সঙ্গে যারা জড়িত, আমরা আইনজীবী বলতে পারি, বিচারক নিজে বলতে পারি, আদালতের কর্মকর্তা কর্মচারীরা, তারা হয়তো করেছে, কিন্তু পুলিশ যারা আসামি, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে কিন্তু এখনো গ্রেফতার করতে পারে নাই গ্রেফতার করতে। সেটা এখন আপনি যেটা বলেন যে তদন্তের ফাঁকের কারণে কিন্তু বিউটি বেগম বার হয়ে গেল, এবং এই যে চাপ দিয়ে হচ্ছে, এটার মধ্যে আমরা মানবাধিকার কর্মীরা কিংবা আমার মনে হয় যে কোনো সাধারণ বুদ্ধির মানুষও এটা চিন্তা করবেন যে আজকে এই পক্ষ থেকে চাপ হয়েছে দেখে এই ঘটনাটা ঘটলো, অপর পক্ষ থেকে চাপ হলে কি হবে? সেটাই, ঘটনাটা ঘটবে না। অতএব এখানে চাপের কোনো রকম প্রশ্রয়ই থাকা উচিত না কোনোভাবে। যেটি আমি দুইটা উদাহরণ বললাম, যে আদাবরের স্বামী হত্যাকাণ্ড এবং সিলেটের আরেকটি হত্যাকাণ্ড, এই জন্য যে আমরা যখন বিচারের প্রতীকটা দেখি চোখ বাঁধা, হ্যাঁ দেখবেন না তিনি,
তার অন্য কোনো দিকে তাকাবার কোনো ব্যাপারই নাই। তিনি এত নিরপেক্ষতাটা এমনই হতে হবে যে তিনি একদম কোনো কিছুর মধ্যে না যে শুধুমাত্র সেটার উপরে ভিত্তি করে বিচারটা হবে, ঘটনা এবং আইন সেইভাবে বিচারটা হবে। সেই জন্য আমাদের এখানে একটা শঙ্কাও কাজ করে যে এই ধরনের যেই সামাজিক চাপের মুখে যদি কোনো এই বিচারগুলির উপরে কোনো প্রভাব ফেলে তখন কিন্তু এটার একটা কুফলও আমরা পেতে পারি। যে জিনিসটা আমি বলি যে যখন ইয়াসমিন হত্যাকাণ্ড হয়েছিল সেই সময় এই একই ব্যাপার হয়েছিল দিনাজপুরে। তার আগে ডক্টর ইকবাল তার স্ত্রীকে হত্যা করেছিল, সেখানেও কিন্তু চাপের উপরে একটা বিচার কাজটা হয়েছিল। তখন থেকে আমরা এটা নিয়ে আলোচনা করে আসছি যে আসলে বিচার ব্যবস্থাটাকে অবশ্যই স্বাধীন, নির্ভীক, নিরপেক্ষ, প্রভাবহীন। আমি সুতরাং আরেকটা আপনি দৃষ্টিকাপন করবো যে আমরা এই রায় পেলাম, আমরা কার্যকর চাই। এখন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলাম, দ্রুততম সময়ের মধ্যে বিচার চেয়েছিলাম, সেটি একটি মোটামুটি আমরা পেয়েছি। এখন এই রায় জজ কোর্ট থেকে হাইকোর্ট হয়ে, আপিল বিভাগ হয়ে, রিভিউ হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়। আপনি জানেন যে দীর্ঘ একটা প্রক্রিয়ার ব্যাপার। ডেথ রেফারেন্সের যে জট আমরা দেখি যে অনেকগুলো ডেথ রেফারেন্স, এখন কয়েকশো ডেথ রেফারেন্স হয়তো হাইকোর্টের বিচারে আছে। তাহলে আমরা এই দুটি মামলার ক্ষেত্রে কি আলাদা কোনো কিছু প্রত্যাশা করব? এটা কিন্তু মোটামুটি ভাবে বাচ্চাদের আত্মীয়রা কিংবা মা বাবারা বলেই দিয়েছেন না, কালকে যখন বিচারটা ঘোষণা করা হয়েছে তারা বলছে হ্যাঁ আমরা সন্তুষ্ট, কিন্তু আমরা জানি না যে এটা কবে কার্যকর হবে। তবে এখানে একটা কথা প্রণব আমাকে একটু বলার সুযোগ দিতে হবে যে আমরা কিন্তু মানবাধিকারের সংগঠন থেকে কিংবা মানবাধিকার কর্মী হিসাবে মৃত্যুদণ্ডটা নিয়ে আমাদের একটা সবসময় অস্বস্তি থাকে। কারণ আমাদের একটা ক্যাম্পেইন আছে যে মৃত্যুদণ্ড মানে সর্বোচ্চ শাস্তি হিসাবেও মৃত্যুদণ্ড থাকা উচিত না, কারণ মানুষের জীবনের অধিকারটা হচ্ছে একেবারে চূড়ান্ত একটা অধিকার, এটা কেউ হরণ করতে পারে না। সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তাও এটা আজকে যারা দেখছেন দর্শক শ্রোতা তাদের এটা জানা দরকার যে এই ক্যাম্পেইনটা আছে এবং আমরা সেই ক্যাম্পেইনের সঙ্গে আছি। কিন্তু এরা যে অপরাধগুলি করেছে এখানে আর যেন ভুল বোঝাবুঝিরও কোনো অবকাশ না থাকে। এই ঘাতকেরা যে অপরাধ করেছে তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতনই অপরাধ করেছে। কাজে এখন বাংলাদেশে এই অপরাধের জন্য যে শাস্তি নির্দিষ্ট আছে তাদেরকে কিন্তু এটা থেকে কোনো কিছু কম দেওয়া সম্ভব না যতদিন পর্যন্ত আইন পরিবর্তন না হবে। এটা ছাড়া তাদেরকে কোনো অবস্থাতেই হয়তো বুঝানো যেত না যে কত জঘন্য অপরাধ তারা করেছে। কারণ বিচারের একটা উদ্দেশ্য হলো অপরাধীকে বুঝতে দেওয়া যে তার অপরাধের গুরুত্ব কতখানি, এবং সেটার জন্য তাকে শুধুমাত্র নিরুৎসাহিত করা কিংবা তাকে অনুতপ্ত করার ব্যাপার না, তাকে দেখে যেন যারা অপরাধ প্রবণ মানুষ রয়েছেন কিংবা অপরাধ করতে পারেন তারাও যেন নিরুৎসাহিত হয় এবং অন্যান্য যারা এই অপরাধ করেছে তারা যেন অনুতপ্ত হয় যে না এই অপরাধটা আমি এত খারাপ একটা ঘটনা আমি ঘটিয়েছি যেটা আমার করা উচিত ছিল। এর সঙ্গে যদি আমি আপনাকে বলতে বলি যে তাহলে আর যে সমস্ত শিশু হত্যাকাণ্ডগুলো নানা বিচারিক আদালতে এখন অপেক্ষমান আছে সেগুলোর ক্ষেত্রে কি কোনো বিশেষ উদ্যোগ নেওয়া উচিত? আমার মনে হয় যে বিশেষ উদ্যোগ তো অবশ্যই নেওয়া উচিত। এটা আমরা বারবারই বলছি যে শিশু হত্যাটা আমরা যেটা বলেছি যে এটা একটা জঘন্যতম অপরাধ। এক অর্থে বলতে গেলে শিশুদের বিরুদ্ধে যারা অপরাধ করে তাদের কোনো ক্ষমা থাকতে পারে না যে কোনো অবস্থায়। সেটা দ্রুত করা উচিত, এবং যদি না হয় তখন আবার বলতে হবে যে ন্যায় বিচারের যে একটা মূল সূত্র যে সবাই সমান বিচার পাবে, আইনের চোখে সবাই সমান, সেই বিষয়টা তো হলো না। কেউ কেউ কোনো না কোনো ভাবে নিজের শক্তিতেই হোক, পরের শক্তিতেই হোক, সামাজিক শক্তিতেই হোক এই বিচার প্রক্রিয়াটাকে প্রভাবান্বিত করতে পারলো বলে বিচার পেল, আর যারা প্রভাবান্বিত করতে পারবে না তারা বিচারটা পাবে না। সেটা যদি হয় তখন আমরা নিজেদের মুখ কিভাবে মানে আয়নায় দেখবো, নিজেদের কাছে আমরা কি জবাব দিব যে তাহলে আমরা এই সমাজে বসে কি করছি? যারা আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে রয়েছেন কিংবা বিচারিক প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন, বিচারের দায়িত্বে রয়েছেন, তারাই বা এটার কি জবাব দেবেন? উচ্চ আদালতের কাছে আমাদের আকাঙ্ক্ষা কি হবে, আমাদের কাম্য কি হবে তাদের কাছে? হ্যাঁ অবশ্যই এটাও আমরা বুঝি, যেহেতু আমি সারাক্ষণই আইন নিয়েই কাজ করছি, আমাদের নানা ভাবেই উচ্চ আদালতের সঙ্গে যুক্ত হতে হয়। সেখানে আমরা বুঝতে পারি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এটা বলতে চাই যে হ্যাঁ তাদের উপরে যেই বোঝাটা রয়েছে, এত ব্যাকলগ রয়েছে, এত মামলা জমে রয়েছে এখন পর্যন্ত, অনেক সময় তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজ তাড়াতাড়ি করতে পারেন না। তো সেখানে আমাদের দাবিটা যেটা বারবারই ছিল, আমাদের সুপারিশ ছিল যে আদালতের সংখ্যা বাড়ানো। বিচারকের আমাদের দেশে তো যেরকম ভাবে আমরা আইনজীবীদেরকে দেখি মানে সক্রিয় থাকতে কোর্টে, কিংবা দিনের পর দিন যত আরো নতুন নতুন আইনজীবীরাও যুক্ত হচ্ছেন আইন পেশার সঙ্গে, কাজে আমার মনে হয় যে আদালত বাড়ানো কিংবা বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা আরেকটু তৎপর হতে পারি।
কারণ আমাদের তো চাহিদার উপরে নির্ভর করে তো এটা করতে হবে। বিচারক নাই, আদালত নাই, অনেক ব্যাকলগ রয়েছে, এটা বলে বলে তো আমরা বিচার প্রক্রিয়াকে এত বিলম্বিত করতে পারি না। যারা নিয়োগকারী কর্তৃপক্ষ তারা এই বিষয়টা বিবেচনা করবে। আমরা দেখলাম আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও এই সূত্র ধরে আমাদের যুদ্ধাপরাধীদের যে রায় হয়েছে তার বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছে। শুধু তাই নয়, তারা দাবি করেছে যে মুক্তিযোদ্ধাদের কেন বিচার হলো না। এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন? না, প্রথমেই বলে নেই যে তাদের এই বিবৃতির সঙ্গে আমরা একেবারেই একমত না। এই জন্য একমত না যে তাদের সঙ্গে ওইটুকুন আমরা একসঙ্গে পথ চলছি যেখানে আমরা বলছি যে যে সমস্ত দেশে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড রয়েছে সেটা বিলুপ্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যু কারাদণ্ড আইন পরিবর্তনের একটা সুপারিশ আমরা করছি কিংবা অ্যাডভোকেসি করছি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের যুদ্ধ অপরাধের জন্য যাদের বিচার হচ্ছে, যে কথাটা আমি একটু আগে বললাম যে এরা যেই ধরনের অপরাধ ৭১ করেছে সেটার এখন আমরা যেভাবে বিচার প্রক্রিয়াটা আমাদের এখানে চলছে, হত্যা করা, হত্যায় প্ররোচিত করা, মানুষকে উৎখাত করা, নানান ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, এবং তাদেরকে কিন্তু সেই অপরাধের ভিত্তিতেই ব্যক্তি হিসাবে তাদের বিচার হচ্ছে। হ্যাঁ, যে কোন ব্যক্তি কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত, এবং সেই অনুযায়ী তাদের যে শাস্তি প্রাপ্য বাংলাদেশের আইন অনুযায়ী, এর বাইরে তো বিচারকরা কিছু করতে পারেন না, কারণ তাদের তো শাস্তি তারা ইচ্ছা মতন তো দিতে পারেন না। এখানে তো মানে ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার নাই, যে অপরাধের জন্য যে শাস্তি নির্দিষ্ট আছে সেই শাস্তি তাদেরকে দিতে হবে। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেভাবে বিবৃতিটা দিয়েছে যে পলিটিশিয়ান কি বলে অপোজিশন পলিটিশিয়ানরা মৃত্যুদণ্ডের সম্মুখীন হয়েছে, সেটা তো সত্যি কথা নয়। এরা তো আজকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন যুদ্ধ অপরাধী হিসাবে, এবং যুদ্ধ অপরাধের একটা সংজ্ঞা আছে, মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা আছে। সেই সংজ্ঞা অনুযায়ী এদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও আমাদের যে বন্ধুরা আছে তাদেরকে আমরা এই কথাও বলেছি যে বাংলাদেশে কিন্তু আরো অনেক ব্যক্তি যারা অপরাধী সাব্যস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেই ব্যাপারে তো তোমরা কিছু বলো নাই। এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তারা যে বিবৃতিটা রেখেছে আমরা মনে করি যে সেটা রীতিমতো একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এবং সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজ সেটা না। তারা বলতে পারে, হ্যাঁ, তারা বারবারই আবেদন জানাতে পারে বাংলাদেশ সরকারকে যে তোমরা দয়া করে মানবাধিকারের যদি সূত্রগুলি মানতে হয় তাহলে মৃত্যুদণ্ডটা বিলোপ করার একটা চেষ্টা করতে পারো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এর বাইরে তাদের কিন্তু বলার কিছু নাই ব্যক্তিকে ধরে, এবং তাদের এই যে যুদ্ধ অপরাধীদের প্রতি একটা অতি আগ্রহ, এটা কিন্তু বিরক্তিকর হয়ে গেছে আমাদের কাছে। সেটা আমরা কি আশা করতে পারি যে সরকার এটা যথাযথ? আমার মনে হয় যে সরকারের এখানে যথাযথ একটা উত্তর দেওয়া উচিত, এবং তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত যে তারা কখনো কখনো বিবৃতি দিতে যে সীমা লঙ্ঘন করে ফেলে। আমরা আশা করব সরকার সেই ব্যাপারে সেরকম কাজটি করবেন, কারণ দেশের মানবাধিকার কর্মী হিসেবে আপনি তো আপনার অবস্থানটা পরিষ্কার করে বললেন। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি জানেন যে এর আগে ঘটনা ঘটেছিল একজন সাংসদদের, আমরা শিশু নির্যাতন নিয়ে কথা বলছি, শিশুদের মৃত্যু নিয়ে কথা বলছি, শিশু হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি। একজন সাংসদের গুলিতে একজন শিশু আহত হয়েছিল, তার 2 পায়ে গুলি করেছে একজন সাংসদ সরাসরি গাড়ি থেকে, সেই সাংসদ জামিন পেয়েছে। আপনি জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, আইনের দিক থেকে বলতে গেলে কিন্তু এটা আইনসম্মতভাবেই হয়েছে, কারণ একজন সাংসদ যদি সংসদ চলাকালীন সময়ে বন্দী অবস্থায় থাকেন, যার অপরাধ সেরকম ভাবে এখনো তো বিচারিক প্রক্রিয়ায় যায়নি এবং তিনি প্রমাণিত দোষী না, কিন্তু এখন চার্জশিটও হয়নি, হ্যাঁ, সেই জন্যই তিনি জামিন পেতে পারেন। এবং জামিন পাওয়া মানেই কিন্তু এমন না যে তাকে বলে দেওয়া হচ্ছে যে তোমার কোনো অপরাধ নাই। হ্যাঁ, অপরাধের অভিযোগটা কিন্তু তার মাথায় এখনো রয়েছে। আমাদের দুঃখটা কোথায়, যখন তার ছবিটা দেখি যে গলায় মালা দিয়ে সে বেরিয়ে আসছে। এই যে একটা সংস্কৃতি, এটাও কিন্তু একটা আমাদের সরাসরি সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে জড়িত, যে কোনো ব্যক্তি বা বিচার, আমাদেরকে বলা হয় অনেক সময় যে আমরা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ফেলি আমরা যখন প্রশ্নগুলি তুলি, কিন্তু বিচার প্রক্রিয়াকে তো প্রশ্নবিদ্ধ করেন তারা নিজেরাই। যে ব্যক্তি শিশুকে আহত করার অভিযোগ নিয়ে গুলি করেছে প্রকাশ্য দিবালোকে মানুষের চোখের সামনে, সেই অভিযোগ নিয়ে বন্দী হয়েছিল, সে যখন বেরিয়ে আসছে কোন সংস্কৃতির বলে তার গলায় মালা? এটা কি এই জন্য যে উনি ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাইরে হলো, আমরা যখন বিরোধী দলের লোকজনও কোনো অপরাধের বোঝা মাথায় নিয়ে জামিন পেয়ে বেরিয়ে আসে তাদেরকে দেওয়া হয়। এই যে জামিন মানে বের হয়ে গেলাম মুক্ত একটা, হ্যাঁ, এই যে চিন্তা দণ্ড না হোক, অভিযোগ থেকে তো মুক্ত, হ্যাঁ, তারা ভি সাইন দেখায় বের হয়ে আসে। এই যে অপরাধ বোধহীন কিছু মানুষ আমরা সমাজে প্রতিষ্ঠিত করেছি,
এবং রাজনীতির সঙ্গে তাদেরকে যুক্ত হতে দিয়েছি, এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য। এবং আমি মনে করি যে আজকে আমাদের সমাজের এই সমস্ত ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া উচিত, যে এই সমস্ত ব্যক্তি যেন কোনো অবস্থাতেই রাজনীতির সঙ্গে সংযুক্ত হতে পারে না, আর কোনো অবস্থাতে আমাদের কোনো সমর্থন না পায়। ওইটাকে কিভাবে দেখেন? আমরা খুব একটু আমাদের কাছে একটু মানে খটকাই লেগেছে যে তাকে জামিন দেওয়া হচ্ছে এই যুক্তিতে উনি সংসদ অধিবেশনে যেন যোগ দিতে পারে, যার বিরুদ্ধে যিনি শিশুকে গুলি করেন। হ্যাঁ, সেটা আছে, কিন্তু ওই যে একেবারে স্ট্রিক্টলি যদি আমরা আইনের দৃষ্টিভঙ্গিতে দেখি সেটা হতে পারে। তবে যেটা হলো যে নৈতিকভাবে তো তার একটুখানি এখানে চিন্তার ব্যাপার থাকে, কিংবা আমাদের সামাজিকভাবেও তো তাকে এই যে মালা টালা দিয়ে বার করে নিয়ে আসা, এই সমস্ত সংস্কৃতির থেকে আমাদের মুক্ত হতে হবে। কারণ এগুলি যতদিন আমরা করতে না পারবো, আমি খুব আশ্চর্য হব না যদি কিছুদিন পরে ইনি বলতে শুরু করেন যে আমাকে রাজনৈতিকভাবে ভিক্টিমাইজ করা হয়েছে, সেই জন্য আমাকে গুলিটা আমি করি নাই। এটা তো বলার চেষ্টাও করা হয়েছিল। পুলিশ কিন্তু একবার বলেছিল যে গুলি হয়েছে, কিন্তু কার কাছ থেকে গুলি হয়েছে সেটা আমরা জানি না। আমরা কিন্তু এখনো ওই দুটি আগ্নেয়াস্ত্র যেটি উনি জমা দিয়েছেন আত্মীয়র মাধ্যমে, সেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা সেটা জানি না। আমরা জানি না যে এখন পর্যন্ত প্রমাণিত নয়, বা পুলিশ কিন্তু চার্জশিট দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে না যে আসলে ওই দুটি। তো এখানেও যদি আবার সামাজিক চাপ সৃষ্টি করতে হয়, সেটা তো আমাদের জন্য মানে খুব একটা সুস্থ পরিবেশ না। এটা কেন হবে? একজন ব্যক্তি প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এই কাজটা করলো, তারও একটা বিচার হতে যদি এত সময় লাগে, তাকে গ্রেফতার করতেই কত ধানাই পানাই করা হলো। আর আরেকটি হলো যে তার বিরুদ্ধে যারা বিচার চেয়ে যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ মানববন্ধন করেছে, ওই পরিবারটি যারা তার এলাকায় থাকেন এবং তারা খুবই গরিব এবং খুবই ক্ষমতার খুব প্রান্তিক জায়গার মানুষ, তাদের নিরাপত্তাটা কিভাবে দেখবো আমরা? সেটাও একটা বিরাট বড় প্রশ্ন। আমাদের দেশে যেটা হয় যে অনেক সময় এই নিরাপত্তার অভাবেই কিন্তু সাক্ষী আসে না। হ্যাঁ, যিনি নালিশ করেন একবার, তিনি 10 বার চিন্তা করেন, নালিশ করে ফেলেও তারপর আবার পিছিয়ে যান। তাদের পিছনে সবসময় একটা সামাজিক কিংবা সাংগঠনিক শক্তি যদি না থাকে, তারা কিন্তু বিচারের আশাটা ছেড়ে দেন কিংবা ভয় থাকেন। এবং শুধু ভয় থাকা না, অনেক ক্ষেত্রে তো দেখা গেছে যে তাদের উপরে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে আবার অত্যাচারিত করা হয়েছে, তাদেরকে গ্রামছাড়া করা হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যদি রাষ্ট্র শক্তভাবে না দাঁড়াতে পারে, যদি তাদেরকে নিরাপত্তাটা না দিতে পারে, এই সুরক্ষাটা দিতে না পারে, তাহলে কিন্তু বিচার ব্যবস্থা আমাদের এখনো যেরকম রয়েছে, একটা মানুষের মনের মধ্যে একটা অনাস্থার ভাব। এই সুযোগে আরেকটা কথা বলি, তার ফলে মানুষ কিন্তু পিটিয়ে মেরে ফেলে। তার ফলে ক্রস ফায়ারের মতন একটা, যেটা বিরাট বড় একটা মানবাধিকার লঙ্ঘনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটাকে সমর্থন দেয়। তাহলে আমাদের নৈতিকতা কোথায় নেমে যায়? মানবাধিকারের দিক থেকে এটা তো একটা খুবই শঙ্কাজনক অবস্থা। সেক্ষেত্রে আমরা চাই যে উনি মুক্ত হলেও যে নিগৃহীত বা নিপীড়িত হয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে, তার নিরাপত্তা এবং এই বিচার যারা সুস্থ স্বাভাবিক মানুষ, এবং একে যেন আবারও সময় মতন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং উনি সংসদ সদস্য বলে আর পার পাওয়ার জন্য কোনো সুযোগ না পান। আরেকটি হলো যে ওনার তো একটি স্খলন হয়েছিল জন্যই উনি এই অপরাধটা করেছেন, সেটাও যেন উনি সংশোধন হয়। আমি সেটা বলে আমার বাড়ি গাইবান্ধা, সেজন্য আমি বলতে চাই যে তার এই সংশোধনটা হওয়া উচিত। হ্যাঁ, বিচারের কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে শাস্তি দেওয়া না। ন্যায় বিচারের মূল সূত্রটাই হচ্ছে মানুষকে সংশোধনের সুযোগ দেওয়া কিংবা নিরুৎসাহিত করা, এবং যেখানে একেবারে নিরুৎসাহিত করে কিংবা সংশোধনের সুযোগ দিয়ে কিছু করা যাবে না, শুধুমাত্র সেখানে এমন কঠোর শাস্তি দেওয়া যে সে আর কোনো অবস্থাতে কোনো রকম অপরাধ করার সুযোগটা না পায়। মঞ্জুর ইসলাম লিটনের কিন্তু সংসদের মেয়াদ যদি দেখেন, তাহলে 2014 থেকে 2015 এক বছর, আরো 4 বছর কিন্তু উনি সংসদ সদস্য হিসেবে থাকবেন, যদি অন্য কোনো রাজনৈতিক কারণে সংসদ ভেঙে না যায়। আর বিচার যদি এই 4 বছর গড়িয়ে যেতে পারে, তিনি বারবারই বার হবেন না, আর ঢুকবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আমরা সেই ক্ষেত্রে আশা করব যে এই জিনিসটাও মানুষ উদাহরণ হিসেবে সৃষ্টি করবেন এবং উনি সংশোধন হবে। এটা আমাদের মূল ব্যাপার। আপনি যেটি বললেন যে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য হলো সংশোধন করা মানুষকে। সুতরাং আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের অনুষ্ঠানটা শেষ করব। সেটি হলো আপনারা গতকাল আইন সালিশ কেন্দ্র সহ ভূমি, যেটা আমরা আরো কয়েকটি সংগঠন মিলে আপনারা একটি প্রেস কনফারেন্স করেছেন, এলআরডি যে ভূমি উন্নয়ন, টিআইবি সবাই মিলে করেছেন। সেখানে একটি কথা আমরা দেখেছি যে আপনারা একটি কমিশন করতে বলেছেন আমাদের সাবেক ছিটমহলগুলোর ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ওটা আমরা এই কারণেই বলেছি যে তখন তো যখন এরা ছিটমহল অবস্থার মধ্যে ছিল, সেই সময় তো ওখানকার অধিবাসীরা তাদের জমি জমার যে মালিকানা কিংবা দখল কিংবা যেই জমি জমা বিক্রি করতে হয়েছে, হস্তান্তর হয়েছে, সেগুলি কিন্তু সুষ্ঠু কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেক জমি জমা করতে পারে নাই। এই কারণে পারে নাই যে যেহেতু তারা তো রাষ্ট্রবিহীন ছিল, কোন রাষ্ট্রের আইন তাদের উপর প্রযোজ্য হবে, কি হবে না হবে। কিন্তু একটা উদাহরণ দিয়ে বলি যে কারুর হয়তো পরিবারে কারুর ক্যান্সার হয়েছে, তাকে জমি বিক্রি করতে হবে, তখন কিন্তু যেই জমি কিনতে পেরেছে
কোনো না কোনোভাবে রাজি হয়েছে, দলিল টলিল কোনো রকম হাতে লিখে কোনো কিছু করে মৌখিক কোনো বিনিময়ের কারণে সেগুলি হয়ে গেছে। এখন টাকা লেনদেনটা হয়ে গেছে। হ্যাঁ, এখন মালিকানাটা কিভাবে হবে? কোথাও কোথাও টাকার লেনদেন হয়েছে, কোথাও কোথাও কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, কোথাও কোথাও হয়তো মানে কোনো বায়না হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্পন্ন হয়নি। রেজিস্ট্রেশনের তো খুবই কঠিন অবস্থা ছিল। এসব কারণে জমির মালিকানা এবং ভোগ দখল এই দুটো বিষয়ে কিন্তু একটা জটিলতা সেখানটায় আছে। তো সেটা নিষ্পন্ন করতে হলে ভালো মতন, তাহলে একটা ভূমি কমিশন না করলে এই যে আমাদের প্রথাগত যে নিয়ম কানুন আছে, ক্যাডাস্ট্রাল সার্ভে করে করে এই সমস্ত করলে, এগুলি করলে কিন্তু কার জমি কার নামে রেকর্ড হয়ে যাবে, কিভাবে হবে না হবে, মালিকানা ঠিক মতন নির্ণীত হবে কিনা, এই সমস্ত নিয়ে একটা শঙ্কা এবং উদ্বেগ যারা ছিটমহলে ছিলেন, সাবেক ছিটমহলবাসী, তাদের মনের মধ্যে রয়েছে। সেটা দূর করার জন্য সরকার ওখানে অনেক ভালো কাজ করছেন, অনেক উন্নয়নের পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এই একটা ব্যাপারে যদি আরেকটু মনোযোগী হয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে করেন তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, কমিশন করে। সুতরাং আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে 1997-98 সালে যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল, তারপরে যে পার্বত্য ভূমি কমিশন যেটি হয়েছে সেটি নিয়েও কিন্তু আমরা বারবারই বলছি সেটাকে কার্যকর করার জন্য। সেক্ষেত্রে আবার একটা কমিশন আমরা কেন চাইবো? এই অভিজ্ঞতা ভালো না। এখন যেটা হলো যে আর তো কোনো উপায় নেই আমাদের, কত মানে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে তো সেটা করা যেত, কিন্তু এগুলিতে তো খুব শর্টকাট কিছু থাকে না। যেটা আমরা বলতে পারি যে এই কমিশনটাকেও কার্যকর করা হোক, এখানে যদি কমিশন তৈরি করা হয় সেই কমিশন যেন কার্যকর থাকে, এবং একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এই যদি কোনো ডিসপিউটেড ল্যান্ড থাকে সেগুলি যেন বিচার আচারগুলি ঠিক মতন হয়, সেটাই আমাদের দাবি। সেই জন্য কমিশনটা খুব দরকার। আর ছিটমহলে আপনাদের যে অভিজ্ঞতা, আমি দেখলাম যে একটি প্রতিবেদন দেওয়া হচ্ছে, তাতে ছিটমহলবাসীদের এখন যে সমস্ত আইন আদালতের বিষয়গুলো আছে তাদের তো অনেক দূরে এসে আদালতের, বা আমরা জানি যে আগে তো যারা আউটল আমরা যারা বলি, যারা দুষ্কৃতী, তারা ওখানে গিয়ে আশ্রয় নিত। তা সেইখানে কি করা দরকার সরকারের? সেখানে আমার মনে হয় যে এই মুহূর্তে যতটুকুন করা যেতে পারে যে আইন শৃঙ্খলার যে বিষয়টা আছে সেটাকে আরও সুদৃঢ় করা, এবং সেই জায়গার মানুষজনকে সম্পৃক্ত করে আমরা যেটা অন্যান্য জায়গায় যেটা বলতে চেষ্টা করি যে যথেষ্ট পরিমাণে তাদের যাতে আইনি সহায়তাগুলি তারা পায়, এবং নানা বেসরকারি সংস্থা আছে, সরকারের পক্ষ থেকেও আছে, তাদের কোনো আইনি সহায়তা যদি প্রয়োজন হয় সেটা সেরকমভাবে কিন্তু দেওয়া যেতে পারে। এখানে সরকারের এবং বেসরকারি সংস্থাগুলির মধ্যে একটা সমন্বয় করে এই কাজগুলি করা যেতে পারে, কারণ অনেক বেসরকারি সংস্থাও কিন্তু সাবেক ছিটমহলবাসীর এই সমস্যাগুলি সমাধান করার জন্য আগ্রহী আছে এবং উন্নয়ন কাজেও তারা অংশ নিতে চায়। আমি শেষ করব একটি শুধু মন্তব্য দিয়ে, যদিও এটি টিআইবি সম্পর্কে গতকাল সংসদে একটি কথা উঠেছিল, একাধিক সংসদ সদস্য এবং মন্ত্রী তারা বলেছেন টিআইবিকে সমন করা উচিত সংসদের ব্যাপারে কথা বলার জন্য। এটা নিয়ে আমাদের, হ্যাঁ আমি বলি, এটা বলার সুযোগটা পেয়ে আমার ভালোই লাগছে এই জন্যে যে এইবার যে মন্তব্যটা এসেছে, মাননীয় বাণিজ্য মন্ত্রী বলেছেন যে টিআইবি বিএনপির একটি অঙ্গ সংগঠন। আমরা যখন বিএনপির শাসনামলে এই পার্লামেন্ট ওয়াচ করেছিলাম তখন কিন্তু এই মন্তব্য এসেছিল যে টিআইবি আওয়ামী লীগের পকেটে ঢুকে গেছে এবং টিআইবির কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত, এদের বিরুদ্ধে মামলা করা উচিত, মামলা অনেকগুলি করাও হয়েছিল। তো এই অভিজ্ঞতাটা আমাদের প্রতিবারই হয় যখনই আমরা কোনো একটা প্রতিবেদন প্রকাশ করি, বিশেষ করে পার্লামেন্ট ওয়াচ বার হলে সংসদের মাননীয় সদস্যরা খুবই আমাদের উপরে ক্ষুব্ধ হন। কিন্তু এখানে আমার একটা বিনীত নিবেদন থাকবে যে সংসদটা কিন্তু আমাদের দেশের মানুষের, তাই না? আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে তারা সংসদে যাচ্ছেন, মহান সংসদ আমরা বলি, মহান সংসদের কাজটা যেটা, সেই কাজটার প্রতি কিন্তু আমাদের প্রত্যেকেরই সম্মান আছে, ভালোবাসা আছে, এবং সেটা যাতে ঠিক মতন হয় সেটাই আমরা দেখতে চাই। আমরা চাই যে সংসদীয় গণতন্ত্র যেটা বলি মুদ্রায়, সেই গণতন্ত্র অব্যাহত থাকুক, জনপ্রতিনিধিরা থাকুক। আমরা যে কথাগুলি বলেছি সেগুলি যদি তারা বলতে পারেন যে এই বিষয়গুলি আপনারা যে বলেছেন এগুলি ঠিক নয়, আমরা অবশ্যই মেনে নেব, কিন্তু আমরা কথা বলেছি বলে আমাদের উপরে রাগ হওয়ার কোন রকম যুক্তি আছে বলে যে কথাটা বলেছি সেটার পাল্টা জবাব দিতে হবে। অবশ্যই তারা বলতে পারেন যে আপনারা ভুল করেছেন, এটা ঠিক না, আমরা অবশ্যই সেটা শুনবার জন্য প্রস্তুত আছি, সদা প্রস্তুত আছি, কিন্তু আমরা শুধুমাত্র কথাটা বলেছি বলে আমাদের উপরে ক্ষুব্ধ হওয়াটা আমার মনে হয় না যে গণতন্ত্রের কোনো সূত্র হতে পারে। সুতরাং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনাটা আজকে শেষ করব। আমাদের এই আজকের এই আলোচনাটি আপনারা যদি দেখতে চান অনলাইনে, তাহলে আপনারা ভিজিট করুন www.ntvbd.com। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এনটিভির সঙ্গেই।